নমস্কার, আমি সৌরভ সরকার। আমি সেকেন্ড এসএলএসটি 2025-25-এর একজন ক্যান্ডিডেট। সেকেন্ড এসএলএসটি বলা ভুল, ফার্স্ট এসএলএসটি। কারণ 2016, 2025, 2016 ইন সার্ভিস, 2025 ক্যান্ডিডেট সবগুলো মিলেই তো পরীক্ষা হয়েছে। আমি কতগুলো কথা বলবো, যে কথাগুলো না বললে আমি শান্তি পাচ্ছি না ভেতর থেকে। আমি ভেতর থেকে খুবই ফ্রাস্ট্রেটেড। তবু বলি যে প্রথমত 2016 গেজেট অনুযায়ী যে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল, 2016-25 কেন একসাথে পরীক্ষা নিল? 2016 ইন সার্ভিসদের জন্য আলাদা পরীক্ষা নেওয়া উচিত ছিল, 2025 ফ্রেশার্সদের জন্য আলাদা পরীক্ষা নেওয়া উচিত ছিল। এটা কি উচিত ছিল না? আপনারাই বিচার করুন। আর তাদের প্যানেল আলাদা হওয়া উচিত ছিল, কারণ তাদের পরীক্ষা হয়েছে 80-তে আর ফ্রেশার্সদের পরীক্ষা হয়েছে 70-এ। তাহলে আমরা কি তাদের সঙ্গে টিকে থাকতে পারবো না। বিশেষত যে সমস্ত জেনারেলরা যাদের অস্তিত্বের সংকট হয়েছে, আমরা তো অস্তিত্বের সংকটপূর্ণ জাতি একটা জেনারেল। তো আমি ঠিকঠাক কালকে রাত থেকে ঘুমোতে পারিনি, খেতেও পারিনি পর্যন্ত। মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু কি করব, জেনারেল আমি। আমার এই ব্যথা বেদনা কাকে আমি বলবো, কাকে বোঝাবো? আমার মতো সহস্র ভাই বোনেরা আছে, দিদির দাদারা আছে, যাদের ব্যথা বেদনা কাকে বলবে? এমন কোনো রাজসভা আছে বা মন্ত্রিসভা আছে যেখানে এই সমস্ত সমস্যার সমাধান হবে? আজকে 2016-25 একসাথে পরীক্ষা হলো, ভালো কথা। ভেরিফিকেশান লিস্ট বেরোলো। ভেরিফিকেশান লিস্টে যে সমস্ত জেনারেল প্রার্থীরা আছে 2016 ইন সার্ভিস, তারাই সেখানে ঢুকে বসে আছে, তারাই সেখানে ভেরিফিকেশানে চান্স পেয়েছে, ভালো কথা। এইবার যে সমস্ত ইন সার্ভিস এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস ছিল, তারা ওই জেনারেলে ঢুকে গেল, জেনারেলে চান্স পেল, ভালো কথা। এবার যে সমস্ত ফ্রেশার্স এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস আছে, তারাও জেনারেলে ঢুকে গেল, চান্স পেল। তাদের তো কোটাতে আলাদা করে চান্স আছে, আবার তারা জেনারেলে ঢুকেও চান্স পেল। এইবার গেল আমাদের মতো জেনারেলদের কথা। আমরা এই জেনারেলরা কোথায় যাব? জেনারেলের কাট অফ বাংলাতে 69, ইংরেজিতে 70, আমি পেয়েছি 68। আমার নাম সৌরভ সরকার, 68 পেয়েছি। 1 নম্বরের জন্য আমি মিস করে গেলাম ভেরিফিকেশান লিস্টে নাম আসাতে। তো এই ব্যথা, এই যন্ত্রণা কিভাবে আমি বোঝাবো? কাকে বোঝাবো? কি ভাষা নেই, ভাষাহীন আমি, সত্যি কথা বলতে। এই ব্যাপারটার কি সুবিচার হবে না? জেনারেলদের কোনো অস্তিত্বই থাকলো না। যারা 59 পেয়েছে, যারা 60 পেয়েছে, তার সঙ্গে অ্যাকাডেমিক স্কোর, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান 10 অ্যাড হয়ে তাদেরই শুধু চান্স হলো। একটা চাকরির পরীক্ষা হয়েছে আমাদের ফ্রেশার্সদের নতুন 70-এর মধ্যে কাট অফ কী করে 69 যায়? এটা বিচার করে দেখার বিষয় তো। 2-3 নাম্বার মিস হতে পারে না। আমরা লিখে দিচ্ছি, আমাদের যদি ইন সার্ভিসদের যদি 10 নাম্বার যদি না দিত এক্সপিরিয়েন্সের, তাহলে ওদের মধ্যে অনেকেই হয়তো চান্স পেত, কিন্তু অনেকেই চান্স পেত না, অনেকেই সুযোগই পেত না।
তাদের ওই এক্সট্রা কোয়ালিফিকেশান, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স স্কোর, এ দুটো মিলিয়ে হয়েছে তাদের এত নাম্বার। আর রিটেন, একটা ইডাব্লিউএস ক্যাটাগরির ছেলে যে 35 পেয়েছে লিখিততে, 35, তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান 10, 45। আর একজন জেনারেল যে লিখিততে পেয়েছে 57 আর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান 10, 67। এখানে যথেষ্ট পরিমাণ এভালুয়েশন হলো, মূল্যায়নটা কি ঠিকঠাক হলো? কখনোই হলো না। এই ব্যথা বোঝানোর মতো ক্ষমতা নেই কারণ, একমাত্র একটা জেনারেল ক্যান্ডিডেটই এটা বুঝতে পারবে। কাল রাত থেকে আমি ঘুমোতে পারিনি, আমি খেতে পারিনি ঠিকঠাক, আজকে আমার কথা জড়িয়ে যাচ্ছে ঠিকই। আমি বাড়িতেও আজ পর্যন্ত জানাইনি, বাড়িতেও আমি জানাইনি যে এরকম রেজাল্ট হয়েছে, পারছি না জানাতে। আমি 2 নম্বর পাইনি, এটা আমার ব্যর্থতা অবশ্যই, কিন্তু যারা রিজার্ভেশন ক্যাটাগরি আছে তাদের সঙ্গে আমার কোনো হিংসা নেই, তাদের সঙ্গে আমার কোনো দেশ নেই, কিন্তু এত কম নাম্বার পেয়েও তারা ইন্টারভিউ ভেরিফিকেশানে কল পেল, এত কম নাম্বার পেয়েও। আর জেনারেলরা যারা আগে থেকেই বঞ্চিত ছিল তারা আরও বঞ্চিত হলো। এই প্রসঙ্গে আমি দুটো কথা বলতে চাই যে কেন 2016দের আলাদা করে একটা পরীক্ষা নেওয়া হলো না, আর 2025 ফ্রেশার্সদের আলাদা করে একটা পরীক্ষা নেওয়া হলো না গেজেট অনুযায়ী? কেন দুটো একসঙ্গে পরীক্ষা নেওয়াতে আমরা বিশাল বড় বঞ্চনার শিকার হলাম? এর জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন কি নয়? এই ব্যথা বলে বোঝানো যাবে না, এই ব্যথা। আজকে আমি কিছুটা শক্ত হওয়ার চেষ্টা করছি। আরও অনেকে আছে জেনারেল যারা হয়তো স্বপ্নভঙ্গ হয়েছে, তারা হয়তো নিজেদের সঙ্গে অন্য উল্টোপাল্টা কিছু করে নিতেও পারে। এর দায়ভারটা কে নেবে? সরকার তো নেবে না দায়ভার, ওরা ভোটের খেলা দেখাচ্ছে। এই যে আরও সুপ্রিম কোর্টের কাছ থেকে 9-10-এর রিক্রুটমেন্টের জন্য আরও 6 মাস কি 5 মাস এক্সটেনশন চেয়ে নিল। এখানে আসল খেলাটা বুঝতে পারছেন তো? সামনে ভোটের রাজনীতি চলছে এই চাকরিকে নিয়ে, মারাত্মক রাজনীতি। এই রাজনীতির ফ্যাসাদে পড়েই সব শেষ হয়ে গেল। শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে সব শেষ হয়ে গেল, কিচ্ছু বলার নেই। জানি না, আইন ব্যবস্থার উপর আমার আস্থা উঠে গেছে, পার্সোনালি আমার আস্থা উঠে গেছে। আমি জানি এই কথা বলা ঠিক হবে না, একজন ভারতের নাগরিক এই কথা কী করে বলতে পারি। হ্যাঁ, আমি আস্থা উঠে গেছে, কারণ আমি অ্যাকশান দেখতে পাই না, সেখানে অ্যাকশান দেখতে পাই না কোনো, সেখানে খালি আলোচনাই দেখতে পাই, সেখানে খালি সভাই দেখতে পাই, সেখানে খালি বৈঠকই দেখতে পাই, কিন্তু কোনো কাজ দেখতে পাই না। আপনারাও জানেন, এই সত্য সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনাদের আছে, জানি, কিন্তু এই অভিযোগ জানাবো কোথায়? কোনো জায়গা নেই অভিযোগ জানানোর। আমরা কেবল বঞ্চিত জেনারেল, আর কিছুই না। অস্তিত্বহীন একটা জাতি, অস্তিত্ব সংকটপূর্ণ একটা জাতি।